আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সঙ্গে আছি আমি নুরমহল বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর তোমরা এই ক্লাসটা সপ্তাহে একদিন পাও, প্রতি বুধবার বেলা 11টায়। কাজে তোমাদের পড়াগুলো মনে থেকে কিনা গত ক্লাসে কি পড়িয়েছিলাম আমার মনে আছে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কারণ তোমরা আমাকে কমেন্ট বক্সে কিছুই জানাও না। আমি আমার ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি, তাও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো। আমার ব্যক্তিগত নাম্বারেও জানাতে পারো, আবার অনলাইনে ক্লাস করছি তোমাদের গ্রুপেও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। যাই হোক, আমরা কোন বিষয়টা নিয়ে পড়ছিলাম তোমাদের মনে আছে কিনা? আমরা পড়ছিলাম দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ এবং শহরি সমাজ। দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজ। দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ থেকে গ্রামীণ সমাজটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে পড়ব আমরা শহরি সমাজ ব্যবস্থা নিয়ে। শহরি সমাজের সামাজিক স্তর বিন্যাস আজকে পড়ব। আজকে মূল আলোচনা যাওয়ার আগে পূর্ব পাঠের পড়া তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনে করার চেষ্টা করো। আমরা গত ক্লাসে পড়েছিলাম গ্রামীণ সমাজ। তাহলে গ্রামীণ সমাজ কি তোমাদের মনে আছে কিনা আমি বলে দিচ্ছি। গ্রামীণ সমাজ, যে সমাজে সাধারণত আমরা কি করি, সেখানে কৃষি পেশার আধিক্য বেশি থাকবে, সামাজিক যোগাযোগটা বেশি থাকবে, ব্যক্তিত্ব সম্পর্ক এবং পরিবারের বন্ধনটা বেশ দৃঢ় থাকে সামাজিক স্তরবিন্যাস, ওখানে শ্রেণীবিন্যাসটা, অসমতাটা কম, জনসংখ্যার ঘনত্ব কম, এবং ঠিক তারা কর্মস্থলে খুব কাছাকাছি এরা বসবাস করে। তাহলে একটা গ্রামের যদি বৈশিষ্ট্য এরকমই থাকে, তাহলে আমরা ধরতে পারি যে গ্রামে সাধারণত কৃষিজ জনপদ, কৃষি অর্থনীতি ব্যবস্থা, কৃষির উপরে তাদের জীবনযাত্রা, আর তাদের মধ্যে কৃতিত্ববোধ বেশি, ভ্রাতৃত্ববোধ বেশি, পরিবারের বন্ধনটা বেশ দৃঢ় থাকে। ওখানে গ্রামীণ পরিবেশে বেশিরভাগই দেখা যায় যে যৌথ পরিবার ব্যবস্থা বেশি থাকে। একক পরিবারের ব্যবস্থা এখনকার দিনে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে হয়তোবা কিছু কিছু পরিবারে ভাঙন সৃষ্টি হয়েছে, তবে কৃষি ব্যবস্থার জন্য সবাই যৌথ পরিবারে বেশি বসবাস করে। তাদের মধ্যে কি সামাজিক অসমতাটা খুব কম থাকে, এবং কি ওখানে স্তর বিন্যাসের মাত্রাটাও কম থাকে। তবে ওখানে পরিবর্তনশীলতার কম লক্ষ্য করা যায়। এখানে সামাজিক গতিশীলতাটাও কম। অনেক পরিবারের বেশিরভাগ সমাজ ব্যবস্থায়, গ্রামীণ সমাজ ব্যবস্থায় রক্ষণশীল পরিবার ব্যবস্থা বেশি দেখা যায়। তারা ঐতিহ্যবাহী জীবনযাত্রা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই হিসেবে গ্রামীণ সমাজ ব্যবস্থায় যে বিন্যাস করেছিলাম আমরা, আরেকটা কথা বলে নিই যে তোমাদের মনে আছে কিনা, গ্রামের জনসংখ্যার ভিত্তিতে গ্রামকে কয়টা ভাগে ভাগ করা যায়? জনসংখ্যার ভিত্তিতে গ্রামকে 3টা ভাগে ভাগ করা যায়। ওটা কে বলেছেন? ডুয়াইট স্যান্ডারসন। জনসংখ্যা বসবাসের ভিত্তিতে গ্রামকে কয়টা ভাগে ভাগ করেছেন? জনসংখ্যার ভিত্তিতে গ্রামকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ক্ষুদ্র গ্রাম, একটা হচ্ছে মাঝারি গ্রাম, এটা হচ্ছে বৃহৎ গ্রাম। ক্ষুদ্র গ্রামে কতজন থাকে? ক্ষুদ্র গ্রামে 500 জন। ক্ষুদ্র গ্রামের জনসংখ্যা
500 জন কিংবা 500 জনের থেকে কম লোকের বাস যেখানে সেটাকে ক্ষুদ্র গ্রাম, মাঝারি গ্রাম, সেখানে 500 থেকে 1200 লোকের বাস যে গ্রামে সেটা হচ্ছে মাঝারি গ্রাম, আর বৃহৎ গ্রাম হচ্ছে 1200 থেকে 2500, মানে 2500 লোকের বাস যে গ্রামে সেটা হচ্ছে বৃহৎ গ্রাম। আর এই তিনটা ভাগে জনসংখ্যার ভিত্তিতে এই তিনটা গ্রামকে তিনটা ভাগে ভাগ করেছেন কে? ডুয়াইট স্যান্ডারসন। ডুয়াইট স্যান্ডারসন। ডুয়াইট স্যান্ডারসন জনসংখ্যার ভিত্তিতে গ্রামকে ভাগ করেছেন। প্রথমত ভাগ করেছেন 500 জনেরও কম 500 জনেরও কম লোকের বসতি যেখানে সেটাকে বলেছেন উনি ক্ষুদ্র গ্রাম। 500 থেকে 1200 লোকের বাস যে গ্রামে সেটাকে বলেছেন মাঝারি গ্রাম। আর 1200 থেকে 2500 লোকের বাস যে গ্রামে সেটাকে বলেছেন বৃহৎ গ্রাম। আর গ্রামের যে বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো, তো ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্রামের যে স্তর বিন্যাস করা হয়, গ্রামের জনসাধারণকে যেভাবে সজ্জিতকরণ করা হয় সেটা হয় মূলত সম্পদের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, বংশমর্যাদার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে। তাহলে সম্পদের ভিত্তিতে যে ভাগ করা হয়, সম্পদের ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা হয়? সম্পদের ভিত্তিতে মূলত ভাগ করা হয় 4টা ভাগে। একটা হচ্ছে ধনী কৃষক, 2 প্রান্তিক কৃষক, 3 বর্গা চাষী, 4 সাধারণ দিনমজুর শ্রেণী। তাহলে কয়টা ভাগ পেলাম? সম্পদের ভিত্তিতে গ্রামের সমাজ ব্যবস্থায় গ্রামীণ সমাজকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে প্রান্তিক কৃষক, প্রথমত হচ্ছে ধনী কৃষক, 2 প্রান্তিক কৃষক, 3 বর্গা চাষী, 4 দিনমজুর বা ভূমিহীন কৃষক। ভূমিহীন কৃষক, দিনমজুর বা কৃষি শ্রমিক। এই 4টা ভাগে ভাগ করা হয় সম্পদের ভিত্তিতে। সম্পদের ভিত্তিতে গ্রাম সমাজের যে স্তর বিন্যাসটা সেটা হচ্ছে স্তর বিন্যাসের 4টা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়। 4টা শ্রেণীর অস্তিত্বের মধ্যে প্রথম হচ্ছে ধনী কৃষক, তারপর হচ্ছে প্রান্তিক কৃষক, তারপরে বর্গা চাষী, চতুর্থ হচ্ছে ভূমিহীন কৃষক, দিনমজুর বা কৃষক শ্রমিক বা কৃষি শ্রমিক। এই 4টা শ্রেণী। তোমরা অবশ্যই জানো যে ধনী কৃষক বলতে বিশেষত অনেক জমির মালিক যারা, তাদেরকে ধনী কৃষক বলা হয়। তারা সাধারণত বর্গা চাষীদেরকে জমি বর্গা দিয়ে থাকে, অতিরিক্ত জমি থাকার কারণে বর্গা চাষীদেরকে জমি বর্গা দিয়ে থাকে। আর ধনী কৃষক পরিবারের সদস্যরা সাধারণত সমাজের সকল সুযোগ সুবিধাটা ভোগ করে থাকে। তারা ক্ষমতার কেন্দ্রে থাকে, তারা উচ্চশিক্ষা অর্জন করে থাকে, এমনকি তারা অসুস্থ হলে সুচিকিৎসার সুযোগ সুবিধা তারাই পেয়ে থাকে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে। তারপরে আছে যে প্রান্তিক কৃষক। প্রান্তিক কৃষকটা হচ্ছে এমন একটা শ্রেণীর যারা জমি কাউকে বর্গা দেয় না কিংবা অন্যের কাছ থেকে জমি বর্গা নেয় না। তাদের যে অবস্থা আছে, যেটুকু সম্পদ আছে ওইটুকু সম্পদের মধ্যে নিজেদের ভরণ পোষণ চালিয়ে নেয়।
চেষ্টা করে, এমনকি তাদের অবস্থার ওইটুকু সম্পদের মধ্য থেকে তাদের অবস্থার পরিবর্তন আনার চেষ্টা করে। তারা সবসময় ধনী কৃষক হওয়ার জন্য সচেষ্ট থাকে। এটা গেল প্রান্তিক কৃষক, বর্গা চাষি। এই বর্গা চাষিরা সাধারণত ধনী কৃষক পরিবার থেকে সম্পদ বর্গা নিয়ে থাকে, জমি নিয়ে থাকে, যেখানে তারা ফসলের আধা দিতে কিংবা 3 ভাগের 1 ভাগ মালিককে দিবে, 2 ভাগ করা রাখবে, এই নীতিতে এরা জমি বর্গা চাষ করে থাকে। তাদের সাথে ধনী কৃষক পরিবারের সদস্যদের সাথে তাদের সম্পর্কটা বেশি নিবিড় থাকে। আর ধনী কৃষক পরিবারের সদস্যরা তাদেরকে বেশ কাছে টানে, এই জন্য নানা ধরনের সুযোগ সুবিধা তাদের কাছ থেকে এরা যেমন দিয়ে থাকে, তেমন তাদের কাছ থেকে এরা নিয়েও থাকে। তারপরে আছে যে চতুর্থ, আমি গত ক্লাসে পড়েছিলাম, তাই আজকে শর্টকাট তোমাদের এটা মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। চতুর্থ হচ্ছে দিনমজুর বা কৃষি শ্রমিক বা ভূমিহীন কৃষক। তাদের জমা জমি থাকে না, তারা কৃষক অন্যান্য যে ধনী কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, এই সমস্ত পরিবারগুলোতে, এই সমস্ত কৃষক পরিবারগুলোতে এরা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে থাকে। এদেরকে দিনমজুর হিসেবে এরা কাজ করে, বিনিময়ে যা পায় তা দিয়ে এদের ভরণ পোষণ করে। এই গেল সম্পদের ভিত্তিতে কৃষক, গ্রামীণ সমাজ ব্যবস্থার স্তরবিন্যাস। তারপরে আছে যে ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাস। ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসের মধ্যে দেখা যায় যে 4টা শ্রেণীর কথা আমরা জানি। প্রথমত হচ্ছে ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসের প্রথমত হচ্ছে ইউপি চেয়ারম্যান বা মেম্বার, দ্বিতীয়ত হচ্ছে মোড়ল বা মাতবর, তৃতীয়ত হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, চতুর্থ হচ্ছে নেতৃত্ব সম্পর্কে উদাসীন সাধারণ শ্রেণী। তাহলে ক্ষমতার ভিত্তিতে কয়টা স্তরে জানলাম? প্রথমত জানলাম 1, ক্ষমতার ভিত্তিতে হচ্ছে ইউপি চেয়ারম্যান, বা মেম্বার, 2 মোড়ল বা মাতব্বর, 3 নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, 4 নেতৃত্ব সম্পর্কে উদাসীন। নেতৃত্ব উদাসীন জনগণ। প্রথমত কি জেনেছে যে ইউপি চেয়ারম্যান মেম্বার সাধারণত ধনী পরিবার থেকে আসে। ধনী পরিবারের সদস্যরা ইউপি চেয়ারম্যান মেম্বার হয়ে থাকে। তারা গ্রামের সামাজিক অবস্থার পরিবর্তন আনার চেষ্টা করে, অর্থনৈতিক ব্যবস্থায় এরা ভূমিকা রাখে, সমাজ ব্যবস্থা উন্নয়নে এরা ভূমিকা রাখে, এমনকি নানা সামাজিক সমস্যা এরা সমাধান দিয়ে থাকে। আর মোড়ল মাতব্বর দেখা যায় যে গ্রামগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেম্বাররাই সাধারণত মোড়ল মাতব্বরের ভূমিকায় থাকে। অনেক সময় এদের বাইরেও গ্রামের ধনী কৃষক পরিবারের সদস্যরা মোড়ল মাতব্বর হয়ে থাকেন, এবং কি তারা সামাজিক সমস্যায় সালিশ দরবারে আহ্বান করেন, এমনকি সেখানে প্রভাব বিস্তার করে থাকেন। তারপরে হচ্ছে যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা সাধারণত গোষ্ঠীর বা এলাকার নেতৃত্ব দিয়ে থাকেন। গোষ্ঠী, বিশেষ করে গ্রামে গঞ্জে যে গোষ্ঠীর একটা প্রভাব থাকে, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, এই ধরনের পাড়ার যে গোষ্ঠী, বড় বড় গোষ্ঠী থেকে মিয়া গোষ্ঠী, ভূয়া গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, এদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাধারণত ও সমস্ত গোষ্ঠীর লোকেরাই হয়ে থাকে। এমনকি তারা একটা পাড়ার বা এলাকার গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে থাকে। তারা মোড়ল মাতব্বরের সিদ্ধান্তের উপরে প্রভাব বিস্তার করতে পারে, সালিশ দরবারে আহ্বান জানাতে পারে, নানা ধরনের বিচার আচারে নিজেদের মতামতটা জোরালোভাবে দিতে পারে, প্রকাশ করতে পারে। তবে
এরা জোরালোভাবে প্রকাশ করতে পারে, কারণ তো অনেক সময় দেখা যায় সালিশ দরবারে আহ্বান জানালে এরা নিজেদের মতামতটা খুব জোরালোভাবে দিতে পারলেও অনেক সময় যেমন বিচার আচারে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্ত হয়তো বা পাল্টাতে পারে না, সেখানে হয়তো বা এরা প্রকাশ করতে পারে না, তবে নিজেদের মতামতটা বেশ জোরে সোরে প্রকাশ করতে পারে। তারপরে আছে যে নেতৃত্ব সম্পর্কে উদাসীন জনগণ, তারা সাধারণত কোনো ক্ষমতা নিয়ে মাথা ঘামায় না, কিংবা কোথাও সালিশ দরবারে এরা উপস্থিত থাকে না। কোনো সামাজিক অসঙ্গতি দেখা দিলে সেখানে এরা খুব একটা যায় না, আর গেলেও দেখা যায় যে নীরব ভূমিকা পালন করে থাকে। এই তো গেল গ্রামীণ সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা তোমাদের ধারণা। আর আছে যে বংশ ক্ষমতা, বংশগত যে ধারণা আছে, বংশীয় মর্যাদা। আগেকার সমাজ ব্যবস্থায় সাধারণত বংশীয় মর্যাদাটাকে খুব প্রভাব বিস্তার করতো সমাজ ব্যবস্থা, গ্রামীণ সমাজ ব্যবস্থা। এখন হয়তো বা সেটা আস্তে আস্তে কমে গেছে, কারণ শিক্ষা ব্যবস্থার উন্নতির কারণে সমাজ ব্যবস্থা বংশের মর্যাদার কথাটা খুব একটা আসে না। এখন গ্রামে অর্জিত সমমর্যাদার কথাটা সবাই ভাবে, আরোপিত মর্যাদার কথাটা অনেকটা স্মৃত হয়ে আসছে বা কমে আসছে। আর কমে আসার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতি। তবে এখনো গ্রামগঞ্জে সেটা হয় যে বিয়ে শাদীর ব্যাপারে ছেলে মেয়েদের, সেক্ষেত্রে বংশীয় ছেলে মেয়েরা, বংশীয় পরিবারগুলো বংশীয় ছেলে মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পছন্দ করে, কিংবা পরিবারগুলো সেরকমই পাত্রপাত্রী নির্বাচন করে থাকে। আর হিন্দু সমাজ ব্যবস্থাতে এখনো সেই বর্ণ প্রথাটা মেনে চলে, যে তাদের মধ্যে যে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের বেশ উচ্চ মর্যাদা শূদ্র এবং বৈশ্য এবং শূদ্রদের তুলনায়। তারাও চায় তাদের এই বর্ণপ্রথার মধ্যে এই বংশেরিয়াটা বেশি কড়াকড়ি। তারা সাধারণত তাদের ইয়েতে না পড়লে, তাদের বর্ণের মধ্যে না পড়লে সাধারণত বিয়ে শাদীটা এখনো হচ্ছে না। তারা সেটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে, সেটা একমাত্র কারণ হচ্ছে রক্তের বিশুদ্ধতার জন্য। যাই হোক, এই তো গেল আমাদের গ্রামীণ সমাজের সম্পর্কে ধারণা। তোমাদের গত ক্লাসে পড়েছিলাম, তোমাদের মনে থাকার জন্য আমি আবার ক্লাসটা রিভাইজ দিয়েছি। এখন আজকে চলো আমরা শহরের সমাজ সম্পর্কে কিছু জানি। শহরের সমাজ সম্পর্কে জানার আগে আমরা জানবো কি শহরের সমাজ। শহরের সমাজ ব্যবস্থা মূলত আধুনিক সভ্যতার একটা অনিবার্য অনুষঙ্গ শহরের সমাজ। আমাদের আধুনিক সমাজ বিজ্ঞানীরা যারা সাধারণত শহরের সমাজ বিরোধী লেখনী লেখে, তাদের পড়া সমালোচনা করেছেন, এমনকি বলেছেন যে শহরের সমাজ হচ্ছে আধুনিক সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। শহরের সমাজ ব্যবস্থাটাকে, কারণ শহরের সমাজ ব্যবস্থাটাকে যদি আধুনিক সভ্যতা লীলাভূমি না হয়ে থাকে, শহরের সমাজ ব্যবস্থার কারণেই মানুষ আজকাল মুক্ত। আধুনিক সমাজ বিজ্ঞানীদের মতে আমি এই কথাটা বলে নিই এবার। তাদের ধারণা যে শহরের সমাজ ব্যবস্থার কারণে এখনকার সমাজের বাসীরা মুক্ত এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার প্রয়াস পেয়েছেন। তাহলে শহরের সমাজ কি? শহরের সমাজ কি সেটা জানতে গেলে আমরা যেমনটা গ্রামীণ পরিবেশ সম্পর্কে জেনেছি, যে সেখানে কৃষি নির্ভর অর্থনীতি, শহরের সমাজ ব্যবস্থাটা সেখানে তার উল্টো। সেখানে কৃষি নির্ভর অর্থনীতি না, সেখানে শিল্প নির্ভর অর্থনীতি। এখানে কৃষি নির্ভর জীবনযাপন করে না, সেখানে শিল্প নির্ভর জীবনযাপন করে, এবং ট্যাক্সের মাধ্যমে তাদের শহরের জীবনধারার জীবিকা নির্বাহ এবং শহর সমাজ ব্যবস্থার অর্থনীতিটা অনেকটা সেখানে দাঁড়িয়ে আছে তাদের জীবনযাপনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। শহরের সমাজ ব্যবস্থার সমাজবাসীরা মোটামুটিভাবে স্থায়ী থাকে, তবে বেশি ঘনবসতি থাকে তাদের মধ্যে। পাশাপাশি থাকলেও গ্রামীণ সমাজ ব্যবস্থায় যেমনটা কি হয়, গ্রামীণ সমাজ ব্যবস্থায় মানুষ যেমন
বেশি পরিবার কেন্দ্রিক হয় এবং নেতৃত্ববোধ তাদের মধ্যে বেশ প্রবল থাকে। শহরের সমাজ ব্যবস্থাটা হচ্ছে তার উল্টো, সেখানে পাশাপাশি থাকে ঠিকই, কিন্তু একজনের সাথে আরেকজনের পরিচয় থাকে না। এক ফ্ল্যাটের সদস্য খুন হয়ে গেছে, চিল্লাচিল্লি হয়েছে, মানুষকে খুন করে চলে গেছে, কিন্তু পাশের ফ্ল্যাটে তারা কেউ জানেই না, টেরই পায় না, শুনতেই পায় না, দেখতে তো প্রশ্ন ওঠে না। তেমনি যোগাযোগটা শহরের মানুষদের মধ্যে খুব কম। পরিবার ব্যবস্থা সাধারণত, যেটা বলেছিলাম, কৃষি নির্ভর হওয়াতে গ্রামীণ পরিবেশে যৌথ পরিবার ব্যবস্থা দেখা যায়। শহর সমাজ ব্যবস্থার ঠিক তার উল্টো, এখানে একক পরিবার ব্যবস্থায় বেশি দেখা যায়। তবে অর্থনৈতিক অবস্থাটা কি, বেশিরভাগই অকৃষিজ পেশা, অকৃষিজ পেশা এবং কি অন্যান্য পেশা, যেটার উপরে জীবনযাপন চলে। তারপরে আর কি আছে যে স্তর বিন্যাসটা, গ্রামীণ সমাজের মতো শহরের সমাজের অসমতাটা বেশ কম নয়, বরং শহরের সমাজ ব্যবস্থা অসমতাটা বেশ প্রবল। এখানে সমাজ স্তর বিন্যাস বেশ পরিলক্ষিত হয়। বড় বড় দালান কোঠার পাশাপাশি দেখা যায় যে নিচে বস্তিবাসীরাও অবস্থান করে, সেটা দেখে বোঝা যায় সামাজিক স্তর বিন্যাসটা কত বেশি। আর এখানে আর একটা কথা, যেখানে শিক্ষিত, অশিক্ষিত, চাকরিজীবী, ব্যবসায়ী সমুদয় লোকের বসবাস থাকে, সেখানে এখানে ঘনবসতিপূর্ণ এলাকা শহরে দেখা যায়। আর শহরের সমাজের যেটা আমরা এখন করবো সেটা হচ্ছে শহরের সমাজের স্তর বিন্যাস। শহরের সমাজের স্তর বিন্যাস গ্রামীণ সমাজ ব্যবস্থার মতোই হয়ে থাকে, সম্পদের ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, অর্থের, বাড়িঘরের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, গাড়ির ভিত্তিতে। তাহলে আমরা প্রথমত জানবো কি, সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাস। সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাসে শহরের সমাজে কয়টা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়, আমি এটা একটা করে লিখছি। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে উচ্চ বিত্ত, দ্বিতীয়ত হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, তৃতীয় হচ্ছে মধ্যবিত্ত, চতুর্থ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, পঞ্চম হচ্ছে নিম্নবিত্ত। এগুলো হচ্ছে সম্পদের ভিত্তিতে, অর্থ সম্পদের ভিত্তিতে শহরে সম্পদের ভিত্তিতে। সম্পদের ভিত্তিতে প্রথমে কি আসছে, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্নবিত্ত। শহরের সমাজে অর্থ সম্পদের ভিত্তিতে 5টা শ্রেণীর অস্তিত্ব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। 5টা শ্রেণীর মধ্যে উচ্চবিত্ত কারা? উচ্চবিত্ত মূলত যে আমাদের সমাজ ব্যবস্থা বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক, শিল্পপতি বা শিল্প কারখানার মালিক, তাদেরকে মূলত উচ্চবিত্ত হিসেবে ধরা হয়। কয়েকটা শিল্প, সাধারণত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলা হয় যাদেরকে, যে সমস্ত সম্পদের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, শিল্প কারখানার মালিক, তাদেরকে বলা হয় মূলত উচ্চবিত্ত। যেখানে অনেকে দেখা যাবে 40টা 42টা এরকম শিল্প কারখানা আছে, 20টা 22টা 40টা এরকম। আর তারপরে হচ্ছে অনেকগুলো শিল্প কারখানার মালিক, অনেক বাড়ি গাড়ির মালিক, অনেক সম্পদের মালিক, তারা হচ্ছে উচ্চবিত্ত। আর উচ্চ মধ্যবিত্ত কারা? উচ্চ মধ্যবিত্ত হচ্ছে সরকারি, বেসরকারি, অনেক শিল্প কারখানার মালিক কিংবা সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী শ্রেণী, বিশেষ করে আমলা, তারপরে পেশাজীবী শ্রেণী, বিশেষ করে ডাক্তার, প্রকৌশলী, বিভিন্ন স্থাপত্য শিল্পের স্থাপত্যের মালিক, স্থাপত্যের ফার্মের মালিক, যেগুলো আমরা বলি যে আর্কিটেক্ট, যেটা ফার্মের মালিক, বহুতল ভবনের মালিক, তাদেরকে সাধারণত উচ্চবিত্ত ধরা হয়, উচ্চ মধ্যবিত্ত ধরা হয়। তারপরে আছে মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কারা? মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সীমিত আয়ের চাকরিজীবী শ্রেণী, বিশেষ করে
ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, সাংবাদিক, ব্যারিস্টার, তাদেরকে মূলত বলা হয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ওকে, তারপরে আছে যে নিম্ন মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্ত কারা? নিম্ন মধ্যবিত্ত হচ্ছে মধ্যবিত্ত এখনকার দিনে যে জীবনযাত্রা ব্যয় ভার অনেকটা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে অনেকে আছে মধ্যবিত্ত থেকে তারা নিম্নবিত্তে পদার্পণ করেছে, যেহেতু জীবনযাত্রার ব্যয়ভার অনেক বেশি হওয়াতে সাধারণত এই অবস্থার পরিবর্তন। এখানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারাই হচ্ছে যারা অল্প আয়ের চাকরিজীবী মানুষ বা ব্যবসায়ী মানুষ, স্বল্প আয়ের। এর মধ্যে আছে স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, অফিসের কেরানি, এই টাইপের লোকগুলো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। আর নিম্নবিত্ত শ্রেণীর মানুষ কারা? নিম্নবিত্ত শ্রেণীর মানুষ মূলত হচ্ছে দিনমজুর শ্রেণী বা রিক্সা, ভ্যান চালক, অফিসের দারোয়ান, পিয়ন, তারা হচ্ছে নিম্নবিত্তের মানুষ। এই তো গেল আমাদের সমাজের সম্পদের ভিত্তিতে স্তরায়ন। প্রথমত জেনেছি আমরা উচ্চবিত্ত, তারপরে উচ্চ মধ্যবিত্ত, তারপর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর সর্বশেষ হচ্ছে নিম্নবিত্ত। এবার আসো আমরা জানি ক্ষমতার ভিত্তিতে শহর সমাজের স্তর বিন্যাস। ক্ষমতার ভিত্তিতে শহর সমাজের স্তর বিন্যাসে সাধারণত আমরা তিনটা শ্রেণীর কথা জানি। তিনটা শ্রেণী হচ্ছে, প্রথমত হচ্ছে শাসক এলিট, দ্বিতীয়ত হচ্ছে অশাসক এলিট, তৃতীয় হচ্ছে সাধারণ চাপ সৃষ্টিকারী দল। এখানে ক্ষমতার ভিত্তিতে হচ্ছে প্রথমত শাসক এলিট, শাসক এলিট, দ্বিতীয়ত হচ্ছে অশাসক এলিট, তৃতীয়ত হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। ওটা জেনেছি। এগুলো হচ্ছে ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তরায়ন। শহরের সমাজে ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তরায়ন। ক্ষমতার মাত্রা ভিত্তিতে শহরের সমাজের স্তর বিন্যাস। তোমাদের বেশিরভাগ প্রশ্নে এটা চলে আসে, যে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজকে কয়টি ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটি ভাগের বর্ণনা দাও। তোমাদের উত্তরটা এখানে আছে যে ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজকে তিনটি ভাগে ভাগ করা হয়। তিনটি ভাগের মধ্যে ক্ষমতার মাত্রার ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শাসক এলিট, অশাসক এলিট, আর একটা হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। শাসক এলিট কারা? শাসক এলিট হচ্ছে বর্তমান সরকার যারা আছে, বর্তমান ক্ষমতায় যারা আছে, বর্তমান সরকারে যারা আছে, তারা হচ্ছে বর্তমান শাসক এলিট। মানে যারা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ক্ষমতার সঠিক ব্যবহার করে থাকে, করে নিজেদের অবস্থা পরিবর্তন করে থাকে, মূলত তারা হচ্ছে শাসক এলিট। বর্তমান সরকার হচ্ছে শাসক এলিট। আর অশাসক এলিট হচ্ছে তারাই যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, যেমন বর্তমান বিরোধী দল। বর্তমান বিরোধী দল কারা? হ্যাঁ, বিএনপির কিন্তু একটা ক্ষমতা আছে, বর্তমান বিরোধী দল বিএনপি। বা শাসক এলিট হচ্ছে আওয়ামী লীগ। তোমাদের বুঝার সাথে সহজ করে বলছি। আর চাপ সৃষ্টিকারী দল কারা? এরা কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু সরকারের এবং অর্থনৈতিক অবস্থা, রাজনীতি অর্থনীতির অবস্থা বেশ পর্যবেক্ষণ করে থাকে, এবং কি সরকারের শাসন ক্ষমতায় যারা থাকে তাদের গতিবিধি নীতি নির্ধারণে এরা ভূমিকা রাখে, এমনকি তাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখে। তারা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় এরা এই শ্রেণীর মানুষরা বাগড়া দিয়ে থাকে, বাধা দিয়ে থাকে। তোমরা যেটা বলো যে সরকারের কোনো নীতি নির্ধারণে এরা বেশি ভূমিকা রাখে। তাহলে এই গেল আমাদের ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তর বিন্যাস। তাহলে আমরা শহরের সমাজে কি কি জানলাম? প্রথমত জেনেছি
যে সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাস, সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাসের 5টি শ্রেণীর কথা জেনেছি। আর কি কি জেনেছি? উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আর ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তর বিন্যাসের কথা আমরা কি জেনেছি? ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তর বিন্যাসে এসে আমরা জেনেছি যে 3টে শ্রেণী সমাজে দেখা যায়। একটা হচ্ছে শাসক এলিট, আর একটা হচ্ছে অশাসক এলিট, আর তৃতীয়ত হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। এবার আসো যে শহর সমাজে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে শহর সমাজে বাড়িঘরের উপর নির্ভর করে কিন্তু স্তর বিন্যাস স্তরায়ন করা হয়, বসত বাড়ির উপর নির্ভর করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের শহরের কথাই বলা হচ্ছে, তোমাদের অধ্যায়ে বাংলাদেশের শহর সমাজের কথাই বলা হয়েছে। কাজে বাংলাদেশের শহর সমাজের স্তর বিন্যাসে বাড়িঘরের যে অবস্থার উপর নির্ভর করে স্তরায়ন করা হয়, সেখানে কি বলা হয় যে সাধারণত ঢাকা ভিত্তিক যে সমস্ত এলাকা আছে, বিশেষ করে গুলশান, বারিধারা, বনানী, উত্তরা, হ্যাঁ, ওই সমস্ত এলাকাতে যারা বসবাস করে তাদেরকে বেশ উচ্চ মর্যাদার আসনে বসানো হয়। তাদের প্রভাব প্রতিপত্তি বেশ সমাজে বেশ ভালো থাকে এবং জোরালো থাকে। তাদের অর্থনৈতিক অবস্থারও বেশ উন্নতি থাকে। ভালো বলে অর্থনৈতিক অবস্থা ভালো বলে ওই সমস্ত এলাকায় বহুতল ভবন করতে পেরেছে। তারপরে আছে যে গাড়িটাও কিন্তু শহর সমাজের স্তর বিন্যাসে বেশি ভূমিকা পালন করে থাকে। গাড়ি বেলায় দেখা যায় যে বেশ আধুনিক মডেলের যে সমস্ত গাড়ি আছে, কারো কারো একাধিক গাড়ি আছে, আবার কারো আছে গাড়ি আছে কিন্তু ড্রাইভার নাই। হ্যাঁ, কারো একাধিক গাড়ি, ড্রাইভার সবই আছে। তারা হচ্ছে উচ্চ মর্যাদার অধিকারী। সমাজ ব্যবস্থা তাদেরকে বেশি মর্যাদা দিয়ে থাকে, তাদেরকে বেশ অর্থশালী, সম্পদশালী ধরা হয়। আবার কেউ কেউ আছে শহরে অনেকেই গাড়ি আছে কিন্তু গাড়ির ড্রাইভার নেয়, নিজেরাই গাড়ি চালায়, গাড়ির ব্যবসা করে থাকে। সেটাও কিন্তু অনেকটা, গাড়ির মালিক হওয়াটাই অনেক বড় কিছু শহর সমাজে আর কি। তারপরে আছে কি শিক্ষা। হ্যাঁ, শহরের সমাজে ব্যবসায়ের তুলনায় শিক্ষিত লোকদেরকে বেশি মর্যাদা দিয়ে থাকে, শিক্ষিত সমাজকে বেশি মর্যাদা দিয়ে থাকে। তারা এখানে সাধারণত বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় তথ্য প্রযুক্তির মাধ্যমে যে উচ্চতর ডিগ্রি এনেছে তাদেরকে বেশ অধিক মূল্যায়ন করা হয়, অধিক সম্মান দেওয়া হয়। তাছাড়া বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা উচ্চশিক্ষা অর্জন করেছে তাদেরকেও বেশি সম্মান দেওয়া হয়। এইগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে আজকে পাঠ আমি শেষ করার আগে ক্লাসটা আমি আবার তোমাদের মনে করে দিয়ে আজকে কি কি শিখেছি, আজকে কি কি পড়েছি। আজকে পড়েছি গ্রামীণ সমাজ, পড়েছি শহরের সমাজ, পড়েছি গ্রামীণ সমাজের স্তর বিন্যাস, শহরের সমাজের স্তর বিন্যাস। গ্রামীণ সমাজের স্তর বিন্যাসে পড়েছি সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাস পড়েছি, ক্ষমতার মাত্রার ভিত্তিতে স্তর বিন্যাসের কথা পড়েছি, বংশের ভিত্তিতে স্তর বিন্যাসের কথা পড়েছি। শহরের সমাজ পড়েছি আমরা, শহরের সমাজ ব্যবস্থা আমরা পড়েছি যে সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাস, ক্ষমতা মাত্রার ভিত্তিতে স্তর বিন্যাস এবং অর্থের বাড়িঘরের দিক থেকে, বাড়ির দিক থেকে স্তর বিন্যাস পড়েছি, শিক্ষার দিক থেকে স্তর বিন্যাস। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই সাথে নিজেদের বই মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সেটা আরো বেশি মনে থাকবে। এই গেল আজকে আমাদের পাঠ। তবে আজকের পাঠে কিন্তু এই অধ্যায়টা শেষ। আগামী ক্লাসে আমি নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সেই অধ্যায়টা অবশ্যই সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে, এমনকি তোমরা প্রস্তুতি নিয়ে বসবে আশা করি। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।